প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? করোনা মহামারীর এই কঠিন সময়ে আশা করছি তোমরা সবাই স্বাস্থ্যবিধি সঠিকভাবে অনুসরণ করে চলছো। কারণ এই মুহূর্তে স্বাস্থ্যবিধি যদি আমরা সঠিকভাবে অনুসরণ করে না চলি, তাহলে নিজে যেমন বিপদের মধ্যে পড়ব, নিজের পরিবার পরিজন এবং প্রিয় মানুষদেরকেও কিন্তু বিপদের মুখেই ঠেলে দেওয়া হবে। সুতরাং আশা করছি তোমরা সঠিকভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছো। যদিও সময়টা অনেক লম্বা, একটা দীর্ঘ সময় তোমাদের সাথে দেখা হচ্ছে না, তারপরেও এই কঠিন সময় নিশ্চয়ই শেষ হবে। আবারও প্রাণ চঞ্চল হয়ে উঠবে আনন্দমোহন কলেজ। সেই প্রাণচঞ্চল কলেজ প্রাঙ্গণে তোমাদের সাথে আবারও দেখা হবে সামনাসামনি। ততদিন পর্যন্ত এই অনলাইন ক্লাস চলবে। তো আজ এই আনন্দমোহন কলেজের দর্শন বিভাগের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্নাতক সম্মান প্রথম বর্ষের সাধারণ নীতিবিদ্যা এই কোর্সটিতে। উপস্থাপনায় আছি আমি নরেন সামান্তা সৌমি, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। তাহলে চলো আজ দেখা যাক যে আজ আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, আমরা কিন্তু উপযোগবাদ নিয়ে আলোচনা করেছি, নীতিবিদ্যা কি, নীতিবিদ্যার পরিসর, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সুখবাদ নিয়ে আলোচনা করেছি, তারপরে বিচারবাদ নিয়ে আলোচনা করেছি। তো আজ আমরা নৈতিক প্রগতি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো নৈতিক প্রগতি বলতে গেলেই তো আসলে নীতিবিদ্যা কি নিয়ে আলোচনা করে সেটিও একটু বলা প্রয়োজন। নীতিবিদ্যা কিন্তু মানুষের আচার আচরণের মূল্যায়ন বিষয়ক আলোচনা করে, যে আমাদের কোন কাজটি করা উচিত, কোন কাজটি করা উচিত না, কোনটি ভালো কোনটি মন্দ, এটি কিন্তু আদর্শনিষ্ঠ নীতিবিদ্যায় আমরা আলোচনা করে থাকি। এছাড়াও নীতিবিদ্যার যে আরো শাখা প্রশাখাগুলো রয়েছে, সেখানে কিন্তু নীতিবিদ্যার যে বিভিন্ন রকমের নৈতিক প্রত্যয় আছে সেগুলো নিয়ে আলোচনা করে। তারপরে নীতিবিদ্যায় যে ভাষাগুলো আমরা ব্যবহার করে থাকি, সে নৈতিক যে ভাষাগুলো প্রয়োগ করে থাকি সেগুলোর বিশ্লেষণগুলো করে থাকে। তো এই যে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা বা সাধারণ নীতিবিদ্যায় তোমরা প্রথম বর্ষে যে কোর্সটি পড়ছো, সেখানে একটি বিষয় আছে নৈতিক প্রগতি। তো নৈতিক প্রগতি বলতে কি বোঝায়? নৈতিকতা বলতে তো আমরা বুঝি যে মানুষের আচার আচরণের ভালো মন্দ ইত্যাদি বিষয়। তো নৈতিক প্রগতি এই শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মোরাল প্রোগ্রেস। তো প্রোগ্রেস যে শব্দটি, সেই শব্দটি এসেছে প্রোগ্রেডি শব্দটি থেকে, যার অর্থ হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া, অর্থাৎ অগ্রসর হওয়া। প্রগতি বলতেও কিন্তু অগ্রসর হওয়া বিষয়টিকে কিন্তু বোঝানো হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি মোরাল প্রোগ্রেস বলি, তাহলে বোঝাচ্ছে যে নৈতিকতার বিষয়ে, অর্থাৎ মোরাল যেহেতু, সে নৈতিকতার দিকে ক্রমশ এগিয়ে যাওয়া বা সামনের দিকে এগিয়ে যাওয়া। তো সামনের দিকে এগিয়ে যাওয়া বিষয়টি কি, এটিকে যদি আমরা আরেকটু ভালোভাবে বলতে যাই, তাহলে এই যে দেখো তোমাদের স্লাইডে লিখে দেওয়া আছে যে নৈতিক প্রগতি হচ্ছে জীবনের নৈতিক আদর্শের দিকে অবিরাম অগ্রযাত্রা, অর্থাৎ অবিরাম অগ্রযাত্রা। অবিরাম কেন বলা হচ্ছে? অবিরাম বলা হচ্ছে এই কারণে, কারণ হচ্ছে নৈতিক আদর্শকে আসলে আমরা কখনো ছুঁতে পারবো না। যখনই আমরা নৈতিক প্রগতি মাধ্যমে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকবো, আমাদের যে নৈতিক আদর্শ আছে সেই আদর্শও কিন্তু ধীরে ধীরে সামনের দিকে আরো একটু উচ্চ অবস্থানে যাবে। ফলে আমরা সবসময় অবিরাম ভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব বা এই আদর্শর দিকে ধাবিত হওয়ার চেষ্টা করব। সেজন্যই অবিরাম অগ্রযাত্রার কথাই বলা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই অগ্রযাত্রাটা হচ্ছে ধীরে ধীরে। তো এই প্রসঙ্গে আসলে প্রথমে বলতে হয় যে এখানে যে আমরা বললাম নৈতিক আদর্শের দিকে অগ্রযাত্রা, তাহলে এই নৈতিক আদর্শটা কি? এখন নৈতিক আদর্শ নির্ধারিত হচ্ছে যে একটা সমাজের দেখা যায় নানান রকমের বিশ্বাস আছে, সংস্কার আছে, তারপরে একটা সমাজ যেভাবে গঠিত হয় সেই সমস্ত নানান রকমের উপাদান মিলেই কিন্তু একটা নৈতিক আদর্শ তৈরি হয়। তারপরেও যদিও সমাজে সমাজে দেখা যাচ্ছে কোনো সমাজে একটা জিনিসকে আদর্শ হিসেবে গ্রহণ করা হচ্ছে, আরেকটা সমাজ ব্যবস্থায় হয়তো আরেকটা জিনিসকে আদর্শ হিসেবে গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ আচার আচরণের দিক থেকে। যেমন আমাদের দেশের ক্ষেত্রে আমরা যদি বলি যে যখন আমাদের দেশের মানুষ বয়স্ক হয়, তখন সেই পিতা মাতারা কিন্তু সন্তানদের সাথে থাকছে। কিন্তু আমাদের এখানে যখন পিতা মাতাদেরকে কেউ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তখন সেটাকে কিন্তু আমরা কখনো পজিটিভ ভাবে নিই না, এটা আমরা খুবই নেগেটিভ ভাবে নিই।
কিন্তু আবার যদি আমরা দেখি যে অন্য কোনো দেশে, ওয়েস্টার্ন অনেক কান্ট্রি আছে যেসব দেশে দেখা যাচ্ছে যে বাবা মা একটা বয়স হওয়ার পরে বৃদ্ধাশ্রমে যাচ্ছে এবং সেটা সেখানে স্বাভাবিক। অর্থাৎ এই যে আচরণ মানুষের, এই আচরণগত পার্থক্যটা কিন্তু দেখা যাচ্ছে সমাজের গঠনের উপরেও অনেকটা নির্ভর করছে, কোন সমাজ ব্যবস্থা কেমন তার উপরেও নির্ভর করছে। তারপরেও একটা সার্বজনীন নৈতিক আদর্শের কথা যদি আমরা বলি তাহলে কিন্তু বলা হচ্ছে জীবনের পূর্ণতা লাভ। অর্থাৎ একটা মানুষ তার জীবনে পূর্ণতা পেতে চায়, তো একটা মানুষের জীবনের পূর্ণতা লাভটাকে যদি আমরা নৈতিক আদর্শ বলি, তো সেই পূর্ণতা লাভের দিকে একটা মানুষ কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এই যে একটা মানুষ অবিরাম ভাবে ধীরে ধীরে একটা আদর্শকে অর্জন করার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করে, সে অগ্রযাত্রাটাই হচ্ছে নৈতিক প্রগতি, নৈতিকতার আদর্শের দিকে ক্রমাগত অগ্রযাত্রা। অর্থাৎ এটা ধীরে ধীরে কিন্তু সংগঠিত হয়, হঠাৎ করে একটা মানুষ নৈতিক আদর্শকে ধরে ফেলবে ব্যাপারটা তা না। অর্থাৎ নৈতিক জীবনের একটা নিম্নতর অবস্থা থেকে অবিরাম মানে উচ্চতর একটা অবস্থার দিকে অগ্রযাত্রাটাকেই বলা হচ্ছে নৈতিক প্রগতি। এখন বলা যেতে পারে তাহলে কি নৈতিক প্রগতি অনৈতিক অবস্থা থেকে নৈতিক অবস্থায় উত্তরণ? না, অনৈতিক অবস্থা থেকে নৈতিক অবস্থায় উত্তরণটাকে আমি নৈতিক প্রগতি বলছি না। নৈতিক প্রগতি বলা হচ্ছে যে নৈতিকতার একটা স্তর থেকে আরেকটা উপরের স্তরের দিকে এগিয়ে যাওয়া, এটা হচ্ছে কি নৈতিক প্রগতি। অনৈতিক থেকে নৈতিকতা নয়, নৈতিকতার নিচের স্তর থেকে নৈতিকতারই উচ্চ স্তরের দিকে এগিয়ে যাওয়া। যখনই মানুষ এরকম নৈতিকতার নিচু স্তর থেকে আরেকটু ভালো স্তরের দিকে এগিয়ে যেতে থাকবে তখনই তার নৈতিক প্রগতি হবে। অর্থাৎ ব্যক্তি প্রগতিশীল হবে, তার নৈতিকতার দিকে সে আদর্শর দিকে ধাবিত হবে। এবং যখনই নৈতিক প্রগতির মাধ্যমে মানুষ এগিয়ে যেতে থাকবে তখনই যে আদর্শটা ছিল সেই আদর্শটাও কিন্তু আরেকটু উচ্চতর অবস্থানে চলে যাবে। তো এটা হচ্ছে গিয়ে নৈতিক প্রগতি। তো নৈতিক প্রগতির অনেকগুলো বেশ কয়েকটা পর্যায় আছে, 3টি পর্যায় নীতিবিদ সেথের মতে। সেই 3টি পর্যায়ে দেখো তোমাদের স্লাইডে বলে দেওয়া আছে যে বাহ্যিক হতে অভ্যন্তরীণ নৈতিকতায় গমন, এটা হচ্ছে প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে কঠোর সদ্গুণগুলোকে কোমল সদ্গুণগুলোর অধীনে আনা, এবং তৃতীয়টা হচ্ছে যে সদ্গুণের পরিসরের ব্যাপকতা। তাহলে প্রথমটি কি, বাহ্যিক হতে অভ্যন্তরীণ নৈতিকতায় গমন বলতে আসলে কি বোঝানো হয়? আসলে বাহ্যিক থেকে অভ্যন্তরীণ নৈতিকতায় গমন বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা যখন একটা কাজ করি তখন সেই কাজটি আমরা করি কিসের উপরে ভিত্তিতে? আমরা কি আমাদের বিবেকের তাড়নায় করব কাজটা, নাকি এই কাজটা করার ফলে সমাজে কি অবস্থান আমার হবে, আইনগতভাবে আমার উপরে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটার উপরে ভিত্তি করে। অর্থাৎ দুটো দিক, একটা হচ্ছে আমি বিবেকের তাড়নায় করছি কাজটা, আমার বিবেক আমাকে বলছে যে এই কাজটি ভালো সুতরাং এই কাজটি করব, বা আমি বুঝতে পারছি, অনুধাবন করছি যে কাজটি ভালো সুতরাং এই কাজটি করব, এই কাজটি ভালো নয় আমার বিবেক বুঝতে পারছে সেজন্য আমি কাজটা করছি না। আরেকটা হচ্ছে যে আমি একটা কাজ করলাম, কাজটা করার পরে আমাকে আইনগতভাবে কোনো শাস্তি প্রদান করা হলো, বিচারের আওতায় আনা হলো, কিংবা সমাজের মধ্যে মানুষ আমাকে বললো এটা খুব খারাপ কাজ হয়েছে, সে মানুষ যেন খারাপ কাজ হয়েছে বলে আমাকে ছিছি না করে সেজন্য আমি সেই খারাপ কাজটা করছি না। অর্থাৎ আমার বিবেকের জন্য না, কিন্তু বাইরের প্রভাবের কারণে। তো যখনই নৈতিক প্রগতির প্রথম পর্যায়ে যেটাকে বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে আমরা প্রথম দিকে নৈতিক প্রগতির প্রথম দিকে যে মানুষ কাজগুলা করে সেটা হচ্ছে যে রাষ্ট্র কি ব্যবস্থা নেবে সেইটার উপরে নির্ভর করে মানুষ অনৈতিক কাজগুলো থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করে। অর্থাৎ ধরি যে হত্যা করা অন্যায়, আমি বলছি এখন হত্যা করা যদি অন্যায় হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে নৈতিকতার যে নৈতিক প্রগতির প্রথম দিকে তখন দেখা যাচ্ছে নির্ভর করা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার উপরে, যে আমি যদি হত্যা করি তাহলে রাষ্ট্র আমার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেবে, হয়তো আমার ফাঁসি হবে বা যাবজ্জীবন কারাদণ্ড হবে বা আরো কঠিন কোনো শাস্তি আমার হতে পারে। তো শাস্তির ভয়ে আমি সেই হত্যাকাণ্ড থেকে নিজেকে দূরে রাখলাম, অর্থাৎ হত্যা করলাম না, অন্যায় কাজটি করলাম না। অথবা যখন এটি নৈতিক প্রগতির যখন আমি একটু উপরের দিকে আস্তে আস্তে যেতে থাকবো তখন আমি এই হত্যা করলে আমার শাস্তি হবে কি হবে না এইটার উপরে অর্থাৎ ফলাফলের উপরে নির্ভর না করে আমি চিন্তা করব যে আমার বিবেক কি বলে,
আমি মনে মনে কি ভাবছি, আমি যদি বুঝতে পারি বা আমি যদি অনুধাবন করি যে হত্যা করাটা আসলে ঠিক না, অন্যায়, তখন আমি হত্যাকাণ্ড থেকে বা হত্যা করা থেকে নিজেকে বিরত রাখবো, এই জিনিসটা আমি বুঝতে পারবো। অর্থাৎ শাস্তি হচ্ছে আমার নাকি শাস্তি হচ্ছে না, এইটার উপরে নির্ভর করছে না, নির্ভর করছে আমার বিবেকের উপরে। অর্থাৎ নৈতিক প্রগতির প্রথম দিকে থাকছে যে আমি বাহ্যিক বিষয়ের কারণে, বাহ্যিক ফলাফলের কারণে যে কি ফলাফল আসবে শেষে কাজটা করলে, সেটার উপরে নির্ভর করে আমি নৈতিক কাজ করছি। আর পরের দিকে গিয়ে দেখা যাবে যে এই নিয়ন্ত্রকের ভূমিকাটা আসলে পালন করছে আমার বিবেক, যে আমার বিবেক আমাকে বলে দিচ্ছে যে এই কাজটি করো না কারণ এই কাজটি ভালো নয়, বা এই কাজটি করো কারণ এই কাজটি ভালো। এটি হচ্ছে কি প্রগতির, নৈতিক প্রগতির প্রথম যে পর্যায়ে বলা হচ্ছে যে বাহ্যিক থেকে অভ্যন্তরীণ নৈতিকতায় গমন, এটা হচ্ছে একটি পর্যায়। অর্থাৎ বাহ্যিকটা বলতে বোঝাচ্ছে যে ফলাফলের উপর ভিত্তি করে, ফলাফল তো অবশ্যই বাহ্যিক একটা ব্যাপার, যে রাষ্ট্র শাস্তি দিবে কি দিবে না, বা সমাজ কোন রকম কি আচরণ করবে কি করবে না, ফলে এটার উপর নির্ভর করে যখন হচ্ছে তখন সেটা হচ্ছে বাহ্যিক দিক। আর অভ্যন্তরীণ দিক হচ্ছে যখন আমি আর বাহ্যিকে কি হচ্ছে না হচ্ছে সেটার উপরে নির্ভর না করে আমার বিবেক কি বলছে, আমি কি বুঝতে পারছি, সেটার উপরে নির্ভর করে আমি কাজ করব। তারপরে হচ্ছে আরেকটি পর্যায়ে হচ্ছে কঠোর সদ্গুণগুলোকে কোমল সদ্গুণের অধীনে আনা। কঠোর সদ্গুণ বলতে কি বোঝায়? যেমন এখানে কঠোর সদ্গুণ বলতে বোঝানো হচ্ছে শক্তি, সামর্থ্য, সাহসিকতা, এই যে বিষয়গুলো, এগুলো খুব কঠোর। একটা মানুষকে শক্তিমান হতে গেলে অবশ্যই এটা একটা কঠোর দিক। সাহসী হওয়া, এটারও একটা কঠোর দিক। তো এইগুলো হচ্ছে কি প্রথম দিকে আহ সদ্গুণ হিসাবে খুব গুরুত্ব পাবে। তারপরে এই সদ্গুণগুলোর চাইতেও বা এই সদ্গুণগুলো আর যে সদ্গুণগুলোর অধীনে আসবে সেই সদ্গুণগুলো হচ্ছে কোমল সদ্গুণ, যেমন বিনয়, যেমন সততা, তারপরে হচ্ছে ক্ষমাশীলতা। তো এই যে ক্ষমাশীল, তারপরে যদি বলি বিনয়, ক্ষমাশীলতা, বিনয়, তারপরে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে গিয়ে সততা, এগুলো হচ্ছে কোমল সদ্গুণ। যখন আমার সেই কঠোর সদ্গুণগুলো অর্থাৎ শক্তিমত্তা, সাহসিকতা, এই সদ্গুণগুলো অর্থাৎ কঠোর সদ্গুণগুলোকে যখন আমি কোমল সদ্গুণগুলোর অধীনে নিয়ে আসতে পারবো তখন সেটাকে বলা হচ্ছে ভালো। অর্থাৎ নৈতিক প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, নৈতিক প্রগতির পথে রয়েছে। কঠোর গুণগুলো তো অবশ্যই, সেগুলো অবশ্যই গুণ, কিন্তু এগুলো কে আমি নিয়ে যাচ্ছি কোমল সদ্গুণগুলোর অধীনে, অর্থাৎ সততার অধীনে নিয়ে যাচ্ছি, ক্ষমাশীলতার অধীনে নিয়ে যাচ্ছি, বিনয়ের অধীনে নিয়ে যাচ্ছি কঠোর সদ্গুণগুলোকে। আর তৃতীয় যে পর্যায় রয়েছে সেটি হচ্ছে সদ্গুণের পরিসরের ব্যাপকতা। অর্থাৎ এক্ষেত্রে সদ্গুণ গুণগুলোর পরিসর ব্যাপক হয় আস্তে আস্তে, যে আমরা বুঝতে পারি যে এই যে নতুন নতুন যে সদ্গুণগুলো আছে সেগুলোকে আমরা সদ্গুণগুলোকে অনুধাবন করতে পারি, এগুলোর পরিসরকে ব্যাপক করতে পারি। অর্থাৎ দেখা যাচ্ছে নৈতিক প্রগতির যে পর্যায়গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথম দিকে বাহ্যিক বিষয়গুলোর উপরে নির্ভর করছি, তারপরে অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেগুলোই মূল নিয়ন্ত্রকের কাজটি আসলে করছে। তারপরে আমরা দেখছি যে কঠোর সদ্গুণগুলোকে আমরা কোমল সদ্গুণগুলোর অধীনে আনছি, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সদ্গুণগুলোর যে পরিসর আছে সেই পরিসরটাও আসলে বা সততা সম্পর্কে ধারণা বা সদ্গুণগুলো সম্পর্কে আমাদের যে ধারণাগুলো তৈরি হয় এগুলোকে আরো ব্যাপক পরিসরে আমরা নিয়ে যাচ্ছি ব্যাপকভাবে। তো এটি হচ্ছে নৈতিক প্রগতির যে পর্যায়গুলো রয়েছে। নৈতিক প্রগতির বেশ কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখব যে নৈতিক জগৎ রয়েছে, জগতের অভ্যন্তরীণ বিরোধিতা রয়েছে, অপূর্ণতা বোধ রয়েছে, এবং নৈতিক অন্তর্দৃষ্টির গভীরতা রয়েছে। নৈতিক জগৎ বলতে কি বোঝায়? এখানে তোমরা স্লাইডে দেখো, এখানে তিনটা কথা রয়েছে, যে নৈতিক আদর্শ, তারপরে সামাজিক প্রতিষ্ঠান, তারপরে অভ্যাস অর্থাৎ ক্রিয়াজনিত যে অভ্যাস, আমাদের প্রতিদিনের কার্যকলাপের মধ্য দিয়ে কিন্তু আমাদের কিছু অভ্যাস তৈরি হয়, সেই অভ্যাসগুলো, এই সবগুলো মিলে একটা নৈতিক জগৎ তৈরি হয়। নৈতিক আদর্শ তো বলেছিলাম যে একটা সমাজের যে বিভিন্ন রকমের আচার আচরণগুলো রয়েছে এগুলো সবকিছু মিলেই কিন্তু একটা নৈতিক আদর্শ তৈরি হচ্ছে। তো এই নৈতিক আদর্শ, সামাজিক প্রতিষ্ঠান, তারপরে একটা ব্যক্তি মানুষ তার যে কার্যকলাপের মাধ্যমে তার যে অভ্যাস তৈরি হয়, এই সবগুলো মিলে একটা নৈতিক জগৎ তৈরি হয়। তো প্রথমে একটা মানুষ তো নৈতিক জগতের ভিতরেই থাকে, এক একটা সমাজের একটা মানুষ এক একটা নৈতিক জগতে, হয়তো আমি আছি, আর একটা নৈতিক জগতে আরেকজন মানুষ আছে, তো এরকম নৈতিক জগতে আছে।
তারপরে যেটা হয়, এই যে নৈতিক জগতের যে কয়েকটা উপাদানের কথা বললাম আমি, এই যে বিষয়গুলো রয়েছে এদের মধ্যে অনেক সময় একটা দ্বন্দ্ব বা বিরোধিতা তৈরি হয়। হয়তো সামাজিক প্রতিষ্ঠানের সাথে নৈতিক আদর্শের একটা বিরোধিতা তৈরি হচ্ছে, বা আমার যে অভ্যাসগত কাজগুলো রয়েছে সেই অভ্যাসগত কাজের সাথে হয়তো নৈতিক আদর্শের একটা অভ্যন্তরীণ বিরোধিতা সৃষ্টি হচ্ছে, একটা বিরোধপূর্ণ একটা অবস্থা দ্বিতীয়ত মানে তৈরি হয়। অর্থাৎ প্রথমে দেখা যাচ্ছে শুধু নৈতিক জগৎটা আছে, নৈতিক জগতের ভিতরে একটা ব্যক্তি বাস করছে, তার কার্যকলাপ আছে, নৈতিক আদর্শ আছে এবং সেখানে সামাজিক নানান রকমের প্রতিষ্ঠান আছে। তারপরে দেখা যাচ্ছে যে জগতের যে অভ্যন্তরীণ বিরোধিতা সেটি তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে বিষয়গুলো রয়েছে তিনটা, এদের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে একটার সাথে আরেকটার একটা নানান রকমের বিরোধিতা তৈরি হচ্ছে, এবং এই বিরোধিতা যখনই তৈরি হয় তখনই কিন্তু এই বিরোধিতা তার সমন্বয় সাধনের চেষ্টাটা চলে আসে। বিরোধিতা যদি তৈরি না হয় তাহলে কিন্তু সমন্বয় সাধনের চেষ্টার আর কথাটা আসে না। সমন্বয় সাধন করার চেষ্টা করতে গিয়েই কিন্তু প্রগতির বিষয়টা আসে। তো দেখা যাচ্ছে যে জগতের অভ্যন্তরীণ বিরোধিতা যখন তৈরি হচ্ছে, অর্থাৎ উপাদানগুলোর ভিতরে যখন এই বিরোধিতা তৈরি হচ্ছে, তখন এটা কিন্তু নৈতিক প্রগতির দিকে এগিয়ে নিতে সাহায্য করছে। শুধু তাই না, এটার পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে অপূর্ণতাবোধ। অর্থাৎ যখনই বিরোধিতা তৈরি হয় তখন নৈতিক আদর্শের দিকে যাওয়ার জন্য এক ধরনের অপূর্ণতা তৈরি হয়, তখন বুঝতে পারে যে এই জিনিসটা আসলে থাকা দরকার, এই জিনিসটা আসলে অর্জন করা দরকার। এই যে বোধটা, হ্যাঁ, মানুষ যখন বুঝতে পারে যে সামাজিকভাবে সে সম্পূর্ণরূপে সচেতন না, তখন বা সম্পূর্ণরূপে তো সচেতন মানুষ সবসময় থাকতে পারে না, মানুষ তো নৈতিক আদর্শকে পুরোপুরিভাবে অর্জন করে ফেলতে পারে না। যখনই মানুষ বুঝতে পারে তার ভিতরে অপূর্ণতাটা রয়েছে এবং নৈতিক আদর্শের দিকে তার ধাবিত হওয়া প্রয়োজন, তখন এই অপূর্ণতা বোধটা তার ভিতরে তৈরি হয়। এই যে অপূর্ণতা বোধটা মানুষের ভিতরে তৈরি হচ্ছে, এই অপূর্ণতা বোধের কারণে কিন্তু সে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, নৈতিক যে গুণাবলীগুলো আছে সেই গুণাবলীগুলোকে আরো বিকশিত করার চেষ্টা করে, সে সামনের দিকে অগ্রসর হতে চায়। যখনই সেরকমভাবে সামনের দিকে অগ্রসর হতে চায় এবং তার এই অপূর্ণতা বোধকে সে দূর করে পূর্ণ হওয়ার জন্য এগিয়ে যেতে চায়, তখনই এটাকে আমরা বলছি অপূর্ণতা বোধ থেকে বের হয়ে এসে নৈতিক প্রগতির পথে যাওয়া। এবং তারপরে হচ্ছে নৈতিক অন্তর্দৃষ্টির গভীরতা, যে একটা নৈতিক আদর্শকে অনুধাবন করতে পারা, গভীরভাবে বুঝতে পারা। তো সেই জিনিসটা যদি একটা মানুষ বুঝতে না পারে তাহলে কিন্তু তার পক্ষে নৈতিক প্রগতির পথে এগিয়ে যাওয়াটা সম্ভব না, নৈতিক আদর্শের দিকে সে এগিয়ে যাবে না, সে ভাববে আমি যেমন আছি তেমনই ভালো। অর্থাৎ আমি যখন নৈতিক আদর্শকে অর্জন করার জন্য আমার জীবনকে পূর্ণ করার জন্য চেষ্টা করব, এবং এই চেষ্টা করার ক্ষেত্রে আমার ভিতরে একটা সচেতন সত্তা কাজ করবে, এবং সেই সচেতন সত্তাকে অবশ্যই অনুধাবন করতে হবে বা গভীরভাবে তার ভিতরে সেই উপলব্ধির জায়গাটা তৈরি হতে হবে যে এই জিনিসটা অপূর্ণতা রয়েছে এবং আমি এই আদর্শের পথে এগিয়ে যেতে চাচ্ছি। তো এটি হচ্ছে গিয়ে নৈতিক অন্তর্দৃষ্টির গভীরতা, যা না হলে একটা মানুষ নৈতিক প্রগতির পথে যেতে পারে না। তাহলে এগুলো হচ্ছে গিয়ে নৈতিক প্রগতির শর্ত, যে নৈতিক জগতের অভ্যন্তরীণ বিরোধিতা, অপূর্ণতা বোধ, নৈতিক অন্তর্দৃষ্টির গভীরতা। ব্যক্তির যখন নৈতিক প্রগতি অর্জন করার চেষ্টা করতে থাকে, আমরা তো নৈতিক প্রগতির শর্তগুলো বলেছি, এখন ব্যক্তি পর্যায়ের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে বলবো যে নৈতিক প্রগতি অর্জনের জন্য যে জিনিসগুলো করতে হয় সেটি হচ্ছে বুদ্ধিবৃত্তিক চর্চা। অবশ্যই একটা মানুষ যদি তার বুদ্ধিবৃত্তিক চর্চা না করে, সে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। একটা মানুষের বুদ্ধিবৃত্তি কিন্তু অনেক বেশি, মানুষ বুদ্ধিমান প্রাণী, বলা হয়ে থাকে মানুষ আশরাফুল মাখলুকাত। তো এই যে মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এই বুদ্ধিবৃত্তির চর্চাটা যদি মানুষ না করে তাহলে একটা মানুষের সাথে একটা পশুর খুব বেশি পার্থক্য আসলে থাকে না। বুদ্ধিবৃত্তিক চর্চাই যখন তুমি একটা মানুষ করতে পারবে, তখনই সে যে অবস্থানে আছে, যেই সমাজে আছে, সেই সমাজের ত্রুটিগুলো তার চোখে পড়বে, সেই সমাজের নৈতিক আদর্শটা তার চোখে পড়বে, এবং সে আদর্শের পথে যাওয়ার জন্য, অর্থাৎ নৈতিক প্রগতির পথে যাওয়ার জন্য তার কি কি কাজ করার প্রয়োজন সেগুলো সে বুঝতে পারবে। ফলে বুদ্ধিবৃত্তির চর্চা ছাড়া আসলে কখনোই নৈতিক প্রগতির পথে যাওয়া সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে সদ্গুণের অনুশীলন। একটা কথা আছে যে ভালো কাজের চর্চা করাটা খুব কঠিন, খারাপ কাজের চর্চা করাটা খুব সহজ। তো এই যে ভালো গুণগুলো রয়েছে, মানুষের যে সৎ গুণগুলো রয়েছে, সেই সৎ গুণগুলো কিন্তু অনুশীলন করে যেতে হয় নিয়মিত।
অর্থাৎ যে মানুষটি সৎ, সেই মানুষটির সামনে প্রলোভনের উপাদান নানান সময়ে আসতে পারে। তো প্রলোভনের উপাদানগুলো একটা মানুষের সামনে, একজন সৎ মানুষের সামনে যখন বারে বারে আসতে থাকে, তখন বারে বারে কিন্তু তাকে সততার এই অনুশীলন করে যেতে হয়। একটা মানুষ বিনয়ী, তার সামনে যদি এরকম নানান ঘটনা ঘটতে থাকে, তখন যে ঘটনাগুলোতে তার উত্তেজিত হয়ে যাওয়ার মতো অবস্থা আছে, কিংবা তার প্রতিশোধ পরায়ণ হয়ে একটা কাজ করে ফেলার মতো অবস্থা আছে, তখন এই বিনয়, এই সদ্গুণটার চর্চা কিন্তু তাকে তখন প্রতি পদে পদেই করতে হয়। অর্থাৎ বলা হচ্ছে যে নৈতিক প্রগতির আরেকটা বড় শর্ত হচ্ছে অনুশীলন করা সেই সদ্গুণগুলো। বিনয়ের অনুশীলন হতে পারে, ক্ষমাশীলতার অনুশীলন হতে পারে, তারপরে দয়া, মহত্ব, এই সমস্ত যে সদ্গুণগুলো আছে সেটা অনুশীলন হতে পারে। শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক চর্চা করলাম তাহলে তো হবে না, আমার যে সদ্গুণগুলো আছে সেগুলোকেও আমার অনুশীলন করতে হবে। তারপরে হচ্ছে মহান মানুষদের জীবন সম্পর্কে ধারণা। মহান মানুষ কার? আমরা যদি আমাদের ধর্মগ্রন্থগুলোর কথাও যদি বলি, প্রত্যেকটা ধর্মগ্রন্থেই দেখা যায় কিছু মহৎ ব্যক্তিদের কথা বলা আছে। ধর্মগ্রন্থের দিকেও যদি আমরা না তাকাই, আমরা আমাদের চারপাশেও অনেক মহৎ মানুষকে দেখতে পাই। প্রচুর মহৎ মানুষ আছে যারা নিজের জীবনকে তুচ্ছ করে মানুষের জন্য, দেশের জন্য কাজ করে যাচ্ছে। তো এই যে মহান মানুষরা আছেন, তাদের জীবন সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তাহলে কিন্তু আমরাও আমাদের নিজেদের জীবনের ভিতরে যে ক্ষুদ্রতা আছে, সেই ক্ষুদ্রতাকে দূর করে আরো বৃহৎ পরিসরে ভাবতে পারি। অর্থাৎ নিজেদের জীবনের ক্ষুদ্রতাকে দূর করার জন্য মহৎ মানুষদের জীবন সম্পর্কে ধারণা থাকাটা খুব প্রয়োজন। মহৎ মানুষদের জীবন সম্পর্কে যদি ধারণা থাকে, তখনই আমরা তাদের মতো করে জীবন যাপন করার বা সৎ পথে, ভালো পথে, ক্ষমাশীলতার সাথে, বিনয়ের সাথে, সততার সাথে চলতে চেষ্টা করব। ফলে এটিও কিন্তু নৈতিক প্রগতির আরেকটি শর্ত। আরেকটি হচ্ছে সৎ সংসর্গ। অর্থাৎ আমরা বলা হয় না যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। প্রকৃতপক্ষেই কিন্তু কথাটা ঠিক। আমি একজন ব্যক্তি মানুষ যাদের সাথে সবসময় মিশবো, তারা যদি অসৎ হয়, তাহলে আমি কিন্তু আমার নিজের অজান্তেই যে কোনো সময় অসৎ পথে চলে যেতে পারি। আমি বুঝতেও পারবো না যেটা অসৎ পথ, আমি হয়তো খেয়ালও করবো না সেটা অসৎ পথ, কারণ আমি আমার চারপাশে যাদের সাথে চলছি সব সময় তারা অসৎ, ফলে জিনিসটা আমার কাছে স্বাভাবিক হয়ে যেতে পারে। আবার আমি যদি সৎ সংসর্গে থাকি, ভালো মানুষদের সাথে সবসময় চলাফেরা করি, তাহলে ভালো গুণগুলো কিন্তু আবার আমার মধ্যে চলে আসতে থাকবে। যখন আমি একজন বিনয়ী মানুষের সাথে সবসময় চলবো, তখন আমার ভিতরেও কিন্তু বিনয়ের প্রকাশ ঘটতে থাকবে। ফলে সৎ সংসর্গ বা সৎ মানুষদের সাথে চলাফেরাও কিন্তু নৈতিক প্রগতির একটা অন্যতম শর্ত। কারণ নৈতিক প্রগতি মানুষকে নৈতিক দিক দিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। নৈতিক প্রগতির ব্যাপারটাই হচ্ছে যে আমি একটা মানুষ আজ যে অবস্থানে আছি, নৈতিকতার যে স্তরে আছি, আমি ধীরে ধীরে নৈতিকতার আরো উচ্চতর স্তরে যেতে থাকবো। তো অবশ্যই উচ্চতর স্তরে যাওয়ার ক্ষেত্রে আমার বুদ্ধিবৃত্তিক চর্চার প্রয়োজন। অবশ্যই উচ্চতর স্তরে যাওয়ার জন্য আমার সৎ গুণের অনুশীলন প্রয়োজন, এবং সৎ গুণের অনুশীলনের সাথে সাথে আমার যদি সৎসঙ্গ থাকে, তাহলে সেটা আমার জন্য একটা প্রভাবক হিসেবে কাজ করবে। আমিও প্রভাবিত হব সৎসঙ্গের দ্বারা, তাদের মতো আমিও ভালো কাজ করার চেষ্টা করব। ফলে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটি হচ্ছে আত্মসংযম। আমাদের চারপাশে হাজারো লোভের বিষয়াদি রয়েছে। আমরা দেখতে পাই অনেক মানুষ লোভের কারণে কোটি কোটি টাকা ব্যাংকে আছে, তারপরেও দেখা যায় অন্য মানুষের, একটা দরিদ্র মানুষের হক টাকা মেরে খায়। এরকম মানুষও আছে। আবার অনেক মানুষ আছে তার খুব সামান্য রয়েছে, হয়তো তার ব্যাংকে সেরকম টাকাও নেই, তার সেরকম সামর্থ্যও নেই, কিন্তু সে দেখতে পেল তার একজন প্রতিবেশী খুব দুঃখে আছে, তখন সে তার যে কোনো একটা চাহিদা কম পূরণ করে সে দেখা যাচ্ছে প্রতিবেশীর সাহায্য করছে। অর্থাৎ নিজেকে সংযত করছে, নিজের লোভকে সংবরণ করছে। তার পক্ষে তার সামনে যদি দেখা যায় যে আমার হাতে হয়তো ধরলাম 10,000 টাকা আছে, আমি গেলাম একটা দোকানে গিয়ে অনেক ভালো ভালো শাড়ি দেখলাম, তো আমি সেই সব শাড়ি কিনে ফেলতে পারি 10,000 টাকার। আবার আমি সব শাড়ি নাও কিনতে পারি, একটা শাড়িও নাও কিনে চলে আসতে পারি। তো এই যে আমি হয় অনেকগুলো শাড়ি কিনে 10,000 টাকার শাড়ি কিনে চলে আসতে পারি, আবার আমি কোনো কিছুই না কিনে চলে আসতে পারি। তো এই যে কোনো কিছু আমি গেলাম দোকানে গিয়ে বুঝতে পারলাম যে আমার আসলে যে কয়টা শাড়ি আছে বাসায় সেটুকু পর্যাপ্ত, আমার আসলে আর প্রয়োজন নেই, না হলেও চলে। তো
তো এই যে আমি সংযমী হলাম, এটা তো আত্মসংযম, নিজের সংযম। ফলে আত্মসংযম কিন্তু মানুষকে নানান রকম অপকর্ম থেকে দূরে রাখতে সহায়তা করে। একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড। যখন আমি মহৎ ব্যক্তিদের জীবনী সম্পর্কে জানবো, তখন আমার কিন্তু সৎ গুণের অনুশীলন করার একটা প্রবণতা তৈরি হবে, আমার একটা উৎসাহের জায়গা তৈরি হবে। আবার আমি যখন সৎ মানুষদের সাথে চলবো, তখনও কিন্তু আমার বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গাটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আমার সৎ গুণের অনুশীলন করার সম্ভাবনাটা বাড়ছে। আবার আত্মসংযমী যদি আমি হই, তখনও কিন্তু আমার ভিতরে সৎ গুণের অনুশীলন করার প্রবণতাটা বাড়বে। তারপরে হচ্ছে অনুশোচনা। অনুশোচনা, অনুতাপ। তো একটা মানুষ অনেক সময় নানান রকম অন্যায় করে ফেলতে পারে, ভুল কাজ করে ফেলতে পারে। যখন সে একটা মানুষ ভুল করে, তখন যদি তার ভিতরে সে অনুতাপ তৈরি হয়, অনুশোচনা তৈরি হয়, সে যদি বুঝতে পারে, অনুভব করতে পারে যে সে যে কাজটি করেছে সেটি আসলে ভালো নয়, সেটি না করলেও চলতো, তাহলে এই অনুশোচনাটি কিন্তু তাকে মহৎ পথে চলার জন্য একটা প্রভাবক হিসেবে কাজ করে। সে তখন বুঝতে পারে আমি একটা খুব বড় অন্যায় করলাম, একটা মানুষের সাথে অন্যায় একটা আচরণ করলাম ধরছি, তখন এই অন্যায় আচরণটা করার ফলে আমার ভিতরে যদি অনুতাপ তৈরি হয়, অনুশোচনা তৈরি হয়, তাহলে পরবর্তীতে আমি যখন অন্য মানুষদের সাথে আচরণ করতে যাব কোনো একটা বিষয় নিয়ে বা একই বিষয় নিয়ে কথা বলতে যাব, তখন কিন্তু আমি সচেতন থাকবো। আমি বুঝতে পারবো যে আমার কাজটি ভালো হয়নি এবং আমার ভবিষ্যতেও যেন এরকম কাজ না হয়, আমি সেই ধরনের চর্চাটাই করব। ফলে অনুশোচনা, অনুতাপ এটা কিন্তু একটা ব্যক্তির নৈতিক প্রগতির একটা অন্যতম শর্ত। তারপরে হচ্ছে সামাজিক পরিবেশ। অবশ্যই সামাজিক পরিবেশের একটা বড় ভূমিকা মানুষের উপর রয়েছে। আমরা যে সমাজে বাস করছি, সেই সমাজের মানুষ কেমন করে আচরণ করে, সেই সমাজে প্রচলিত চর্চাগুলো কি, কোন বিষয়গুলোর অনুশীলন করা হয়, বা সেখানে সামাজিক আদর্শ হিসেবে বা নৈতিক আদর্শ হিসেবে কোন বিষয়গুলোকে গ্রহণ করা হচ্ছে, তার একটা বড় বিষয় তো বা প্রভাব তো আমাদের উপরে পড়ে। অর্থাৎ সামাজিক যে পরিবেশ আছে, তার প্রভাবটাও একটা মানুষের ক্ষেত্রে পড়ে এবং এটিও ব্যক্তির নৈতিক প্রগতির অন্যতম শর্ত। অর্থাৎ দেখা যাচ্ছে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উন্নয়নের ক্ষেত্রে নৈতিক প্রগতি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যা নৈতিক আদর্শের দিকে ক্রমাগত অগ্রসর হওয়া। আর এই ক্রমাগত অগ্রসর হওয়া মানে অনৈতিকতা থেকে নৈতিকতায় আসে না, নৈতিকতার নিম্ন স্তর থেকে নৈতিকতার আরেকটু উচ্চ স্তরে যাওয়া। মানুষ জীবনে পূর্ণতা অর্জন করতে চায় এবং এই পূর্ণতা অর্জনের ক্ষেত্রে নৈতিক প্রগতি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানুষকে নৈতিকভাবে আরো ভালো বানাবার জন্য মানুষ সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, জীবনের পূর্ণতা অর্জন করার চেষ্টা করে এবং নৈতিক আদর্শকে পেতে চায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ক্লাসটি শোনার জন্য। আমার ইমেইল আইডি দেওয়া আছে nss30bcs@gmail.com। তোমরা যে কোনো সমস্যায়, সাধারণ নীতিবিদ্যা কোর্স বিষয়ে যদি কোনো সমস্যায় পড়ো, তাহলে আমাকে এই ইমেল আইডিতে ইমেইল করতে পারো। তাহলে আমরা সেটা বিষয়ে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করব। আবারও ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাস শোনার আমন্ত্রণ রইল।